সবাইকে। আমার যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা আশা করি খুব ভালো লেগেছে তাদের, এবং আমাদের আজ পিওয়াইকিউ সিরিজের কিন্তু ষষ্ঠম ক্লাস চলছে। আর সম্ভবত আপনারা বুঝতে পারছেন, সম্ভবত ষষ্ঠম না, সম্ভবত অষ্টম মতো ক্লাস চলছে, হয়তো আমার মনে নেই, কিন্তু পিওয়াইকিউর যেই সিরিজ দেখে নিন আপনারা। আর যেটা বলে থাকছি, আমি বারবার বলছি যে আমি কিন্তু শুধু কোশ্চেন পড়াচ্ছি না, যে কোশ্চেন যে উত্তর এটা বলে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু পড়াচ্ছি না, কোশ্চেনের পুরো অ্যানালাইসিস করাচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এইটুকুনি আমি বাজি রেখে বলতে পারি, যারা এই ক্লাসগুলো পুরো দেখছেন তারা কিন্তু জিকেতে 40-এ অন্তত আপনি 35 থেকে 36 ধরে রাখতে পারেন। আর অবশ্যই বলবো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে, কেন তো আপনাদের এক একটা লাইক, এক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে প্রচুর পরিমাণে এনার্জি দেয় যে আরও নতুন নতুন, আরও এফেক্টিভ ক্লাস, আরও এফেক্টিভভাবে কী করে পড়ানো যায় সেই জিনিসটা আনার জন্য। আগের দিন আমি কিন্তু অলরেডি এই ন্যাশনাল মোটো অবধি পড়িয়ে দিয়েছিলাম আগের দিন আমি। আর আজকে যেটা পড়াবো সেটা হলো একটা সায়েন্সের প্রশ্ন এসেছিলো। তাহলে সায়েন্সের প্রশ্নটা যেই জায়গা থেকে এসেছিলো, প্রথমে বলে দিই ব্যাপারটা কী বলছে, যে হোয়েন এ অবজেক্ট থ্রো স্ট্রেট আপওয়ার্ড, মানে যদি একটা অবজেক্ট, মানে কোনো পাথর বা কোনো বস্তু যদি সোজা উপরের দিকে ছোড়া হয় তাহলে কী হবে। হ্যাঁ, এখানে বলছে যে ভেলোসিটি 0 অ্যান্ড অ্যাক্সেলারেশন 0, মানে ভেলোসিটিও 0 হবে, ত্বরণও 0। ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশনের 10 মিটার পার স্কোয়ার। বলছে ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ স্কোয়ার না, 10 মিটার পার সেকেন্ড, স্কোয়ার ছিল ওটা। আচ্ছা, ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ 0। তারপর আছে যেটা অপশন আছে, আমি এবার একটু ভেলোসিটি কি অ্যাক্সেলারেশনকে একটু বলে দিই, তারপরে আমি পুরো উত্তরটা বলছি। দেখুন, ভেলোসিটি যেটা ভি দিয়ে বোঝায়, 1 মিনিট, হ্যাঁ, যেটা ভি দিয়ে বোঝায় ভেলোসিটি মানে একক সময় মানে পার সেকেন্ড বা পার মিনিটে, সাধারণ সেকেন্ডেই বোঝানো হয়। পার সেকেন্ডে সে কত দূরত্ব গেছে, দূরত্বকে যদি আমি এল দিয়ে বোঝাই, টাইমকে টি দিয়ে বোঝাই, তাহলে এটা হলো ভেলোসিটি। তাহলে এর মাত্রাটা, ভেলোসিটির মাত্রাটা কী হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস 1। হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা কি, অ্যাক্সেলারেশনটা এ দিয়ে বোঝানো হয়। বলছে যে প্রত্যেক একক সময়ে তার ভেলোসিটি কত ইনক্রিজ করছে। যদি ভেলোসিটি v1 হয়, তারপরে ভেলোসিটি v2 হলো টি সময়, হ্যাঁ t1 সময়, তারপরে ভেলোসিটি t3 হয়, হ্যাঁ তাহলে t2 সময়, তাহলে কি হচ্ছে একক সময়। তাহলে আমি হচ্ছে t1 সময়ে ভেলোসিটি ইনক্রিজ করছে কত, v2 হচ্ছে কত, v1 থেকে v2 হচ্ছে। হ্যাঁ, এটা হলো টি সময়। তাহলে একক সময় বের করতে হলে 1 মিনিট বের করতে হবে, বা একক সময়, তাহলে এইটা হবে উত্তরটা। মানে পড়তে গেলে পার সেকেন্ডে কত ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে সেটা হলো অ্যাক্সেলারেশন, এটা হলো অ্যাক্সেলারেশন। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, আমি আবার একটু বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। একক সময়, ধরো এখানে t1 সময় ভেলোসিটি ছিল কোনো গাড়ির v1, তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, হ্যাঁ সামনে তোমার গরম পড়েছে, সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছ, হ্যাঁ t2 সময় এটা হলো এত হল, তাহলে কি ভেলোসিটি ইনক্রিজ করলো কত, ইনক্রিজ করলো যদি অবশ্যই এখানে, সরি এটা 1 হবে, অবশ্যই এখানে v1 ইজ গ্রেটার দ্যান v2 ইজ গ্রেটার দ্যান v1, ঠিক আছে। সময়টা কত লেগেছে, t2 মাইনাস t1, তাহলে এই সময় ইনক্রিজ করেছে v2 মাইনাস v1, তাহলে একক সময় কত ইনক্রিজ করবে, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, তাহলে একক সময় ভেলোসিটি এত ইনক্রিজ করলো। ঠিক ভেলোসিটির ক্ষেত্রে ব্যাপারটা তাহলে ক্লিয়ার হলো, যে একক সময়ে কোনো গাড়ি যে 1 সেকেন্ডে কতটা দূরত্ব, কতটা গতিবেগ তার ইনক্রিজ করছে, হ্যাঁ সেটা ভেলোসিটি। আমি আর একটু ভালো করে বোঝাই, কোনো গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে তুমি যাচ্ছিলে গাড়ি করে, 5 মিনিট পর দেখলে, বা 5 মিনিট পর দেখলে তুমি তোমার যে জায়গায় যাচ্ছিলে সেই জায়গায় তুমি যদি তোমার 1 ঘন্টা পৌঁছানোর কথা, হ্যাঁ 1 ঘন্টা পৌঁছানোর কথা, মানে হ্যাঁ 1 ঘন্টা পৌঁছাতে গেলে দেখলে 10 মিনিট পার সেকেন্ডে গেলে হবে না, তোমাকে ভেলোসিটি বাড়াতে হবে। তুমি বাড়িয়ে করলে 20 মিটার পার সেকেন্ড করলে, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড, এটা ধরো আমি 10 সেকেন্ড লিখলাম, হ্যাঁ এটা 10 সেকেন্ড লিখলাম, 10 সেকেন্ড পর দেখলে হচ্ছে না, 10 সেকেন্ড পর 20 মিটার পার সেকেন্ডে যেতে হবে। তাহলে কি হচ্ছে, তোমার ভেলোসিটি ইনক্রিজ করছে 20 মাইনাস 10, আর ক সেকেন্ড এটা ভেলোসিটি ইনক্রিজ হলো, তাহলে 10 সেকেন্ডে ভেলোসিটি, মানে আস্তে আস্তে বাড়াচ্ছে, 10 সেকেন্ডে ভেলোসিটি এত ইনক্রিজ করলো, তাহলে 1 সেকেন্ডে কত ইনক্রিজ করবে, 10/10 হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 1 মিটার। এই ভেলোসিটি কী হয়, মিটার পার সেকেন্ড, আর এখানে একটা নিচে একটা সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। তাহলে এইটা হলো ভেলোসিটি। তাহলে ভেলোসিটি যদি মাত্রা বের, এটা হলো অ্যাক্সেলারেশন যদি মাত্রা বের করতে দেয়, তাহলে ভেলোসিটি বাই টি, আমি ভেলোসিটির মাত্রা একটু কী বের করলাম, এল টি টু দি পাওয়ার মাইনাস 1, হ্যাঁ আর নিচে টি মানে -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 প্লাস -1, তাহলে কত হচ্ছে, এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এটা হলো অ্যাক্সেলারেশনের মাত্রা। এবার আমি অঙ্কে আসি, এবার যে প্রশ্নটা দিয়েছে, দেখো ভেলোসিটি অ্যাক্সেলারেশন বুঝিয়ে দিলাম। এগুলো ভেলোসিটি কি, তুমি ধরো 30 সেকেন্ডে তুমি তোমার ঘর থেকে, তোমার একটা ঘর থেকে তুমি মাঠে গেলে, মাঠের দূরত্ব 50 মিটার, 500 মিটার, তাহলে তোমার ভেলোসিটি কত, 500/30 m পার সেকেন্ড। তাহলে এটা দিয়ে কাটলে সম্ভবত হলো 16.3
3/2 হচ্ছে, এটা হবে, হ্যাঁ 16.3/2 মিটার পার সেকেন্ড। এইটা তোমার কিন্তু ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি আশা করি বুঝলে, ভেলোসিটি দু তিন মধ্যে অনেক পার্থক্য আছে। ভেলোসিটির নির্দিষ্ট দিক আছে, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, হ্যাঁ ভেক্টর রাশি ভেলোসিটি। কিন্তু দ্রুতি বা যেটা হলো তোমার হলো আমরা যেটা আমরা বলি কি দ্রুতির নির্দিষ্ট বেগ নিয়ে ভেলোসিটি বেগ আছে, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার আমি যে প্রশ্নটা আছে বলছি, কোনো একটা বস্তুকে স্টেট ওপরের দিকে ছুড়লে, বস্তুটাকে ভি বেগে ছুড়লে তুমি ধরো, হ্যাঁ ধরো ইউ বেগে ছুড়লে, তুমি ইউ বেগে উপর দিকে ছুড়লে। এবার আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি জি কিন্তু সবসময় নিচের দিকে টানছে। হয়তো বস্তুটা, এবার দেখো বস্তুটা আস্তে আস্তে যেতে 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 মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু কিন্তু একটা সময় গিয়ে এখানে গিয়ে স্থির হয়ে যাবে। কেন? তুমি উপরের দিকে ঠেললে কিন্তু যে মাধ্যাকর্ষণ শক্তি সে সবসময় বস্তুটা নিচের দিকে টানবে, তার জন্য বস্তুটার বেগটা কিন্তু একটা সময় গিয়ে এখানে জিরো হবে। কখন কি হবে? যখন সর্বোচ্চ উচ্চতায় জিরো হয়ে তারপর আবার নামতে শুরু করবে। তাহলে কি দাঁড়ালো? সর্বোচ্চ উচ্চতায় বেগটা কিন্তু শূন্য। কেন? এইখানে কিন্তু যেই তুমি এখানে অনেকটা ব্যাপার আছে, ফোর্স বোঝাতে হবে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো যে আমার নিউটনের গতিসূত্র পুরো বোঝানো, আমার মানে পুরো বুঝবো আমরা, আমাদের প্লিজ একটা ক্লাস দিন নিউটনের গতিসূত্র, আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা। এটা তো প্রশ্ন, তুমি কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট না করলে আমি কিন্তু মানে তোমরা কি চাইছো আমি বুঝতে পারছি না। তোমরা যদি অবশ্যই কমেন্ট করো যে আমাদের নিউটনের গতিসূত্রে একটা ক্লাস করান, তাহলে আমি অবশ্যই করাবো সায়েন্সের, হ্যাঁ কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, তোমাদের শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, বলতে হবে যে এই ধরনের। আচ্ছা, এটা বুঝিয়ে দিই। বস্তুটা যেতে 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 একটা সময় জিরো হবে। কেন? এইখানে ধরো প্রথমে তুমি এই একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2fs। এখানে ভিটা হলো একদম অন্তিম বেগ, ইউটা হলো প্রাথমিক বেগ, প্রাইমারি বেগ, আর এফটা হলো ত্বরণ, এসটা হলো সরণ, মানে কতটা গেছে। তাহলে এখানে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2f। এবার দেখো, হ্যাঁ যখন বস্তুটা একদম সর্বোচ্চ উচ্চতায় গেছে, সে কিন্তু তখন দুটো শক্তি, একটা মাধ্যাকর্ষণ শক্তি, একটা তুমি যে শক্তি ছুঁয়েছিলে সেটা নিউট্রিলাইজ হয়ে বেগটা জিরো হয়ে যায়। তাহলে কিন্তু সেই সময় বেগটা কিন্তু জিরো, ভি তাহলে জিরো। কিন্তু বস্তুটার বলবে অ্যাক্সেলারেশন, বস্তুটাতে অ্যাক্সেলারেশন আছে, বস্তুটাকে তো পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিচের দিকে দ্বারা নিচের দিকে টানছে সময়, তাহলে অ্যাক্সেলারেশন 10 মিটার পার স্কোয়ার। হ্যাঁ এটা 9.81 হয়, কিন্তু অপশানে 10 মিটার পার স্কোয়ার দিয়েছে, তাই আমি 10 মিটার। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির জন্য যে জিটা সেটা সবসময় নিচের দিকে টানছে। তাহলে বস্তুর বেগটা জিরো হলেও জি কিন্তু রয়েছে 10 মিটার পার স্কোয়ার বলছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু অলরেডি রয়েছে। তাহলে অপশান তাহলে কি দাঁড়াবে? তাহলে বস্তুটার অপশান দাঁড়াবে এই যে এইটা, ভেলোসিটি জিরো হলেও কিন্তু এই ভেলোসিটি জিরো হলো বি অপশন, ভেলোসিটি জিরো হলো অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে দ্য প্রসেস ওয়েন কম্পিউটার ইজ সুইচ অন অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম গেট লোডেড ফ্রম দ্য হার্ড ডিস্ক টু মিনস টু হার্ড ডিস্ক টু মেন মেমোরি ইজ কল্ড। মানে যদি কম্পিউটার তুমি অন করছো যখন, তখন তোমার হার্ড ডিস্ক থেকে, হ্যাঁ মানে হার্ড ডিস্ক থেকে যে ইসেতে যাচ্ছে, মানে তোমার অপারেটিং সিস্টেমটা আছে চালু হচ্ছে মেন মেমোরি থেকে, সেটাকে কী বলে? সেটা কী বলে একটু বলে দিই। দেখো সেটাকে সাধারণত বুটিং বলে। বুটিং কি? বুটিং জিনিসটা কি বলে দিই। যখন ধরো তোমার এই যে তোমার ধরো এই অপারেটিং সিস্টেম, এটা হার্ড ডিস্ক, হ্যাঁ এই হার্ড ডিস্কের মধ্যে জিনিসপত্র রাখা আছে, তোমার হার্ড ডিস্কের মধ্যে তোমার জিনিসপত্র রাখা আছে। তুমি যখন বুটিং শুরু করবে, প্রথমে ওরা একবার বায়াস সিস্টেম দিয়ে একবার চেক করে নেয় যে সব ঠিকঠাক আছে কিনা, মানে তোমার সব কানেক্টেড আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে অপারেটিং মেন মেমোরি অপারেটিং সিস্টেম একসঙ্গে কাজ করে কম্পিউটার অন করে, এটাকে বলে বুটিং। এই সম্বন্ধে পুরো ডিটেলস ক্লাস করলে অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ তোমাদের যদি অবশ্যই লাগে আমি আবার বলবো, তোমাদের কমেন্ট করতে হবে যে এই ধরনের আমার ক্লাস এই টপিকে লাগবে, আমি অবশ্যই করে দেবো। আচ্ছা, বুটিং জিনিসটা কি? বুটিং দু ধরনের হয়। বুটিং দু ধরনের হয়, একটা কোল বুটিং আর একটা ওয়ার্ম বুটিং। কোল বুটিংটা কি? কোল বুটিং হলে যখন কম্পিউটারটা সুইচ অফ আছে, সুইচ অফ থেকে অন করলে সেটা আবার কোল বুটিং। সুইচ অফ থেকে অন করলে তখন কোল বুটিং, এইটা চালু হয়, হ্যাঁ পোস্ট অর্থাৎ পাওয়ার অন সেলফ টেস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট। কোল কেন? যে শুয়েছিল, শোয়া থেকে তুমি জাগিয়ে দিলে, এটা পাওয়ার অন সেলফ টেস্ট। হ্যাঁ একদম কমপ্লিটলি সুইচ অফ থেকে যখন কম্পিউটারটা অন করছে, এটা হলো কোল বুটিং। ওয়ার্ম বুটিং কি? ধরো প্রসেসটা চলছিল, কোনো একটা প্রসেস চলছিল, তুমি রিস্টার্ট করলে, হ্যাঁ রিস্টার্টিং করলে কম্পিউটারকে রিস্টার্টিং করলে কি অলরেডি চলছিল, চলার সঙ্গে সঙ্গে কিন্তু সে আবার সুইচ অফ হয়ে আবার অন হবে, সেটা বলে ওয়ার্ম বুটিং। এইখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডেটা কোনো লস হয় না। হ্যাঁ দেখবে তুমি একটা কাজ করতে গেলে যদি কম্পিউটার হট করে অফ হয়ে যায়, হ্যাঁ সেখানে ডেটা কোনো লস হয় না। সেভাবে তোমার দেখা রিস্টোর, কোনো একটা ওয়েব পেজে কোনো একটা কিছু দেখছিলে, ওয়েব পেজে কোনো সার্চ করছে, ধরো কোনো হোয়াট ইজ বুটিং এই নিয়ে সার্চ করছিলে, হট করে কম্পিউটার রিস্টার্ট করে দিলে, তুমি ওই ওয়েব পেজ যখন খুলবে তখন বলবে যে প্লিজ ডু ইউ ওয়ান্ট টু want to see the previous page, এরকম কিছু থাকে যে তখন ইয়েস করলে প্রিভিয়াস পেজগুলো আবার নিয়ে চলে আসে। এখানে কিন্তু ডেটা লস হয় না, এই ক্ষেত্রে কিন্তু ডেটা লস হয়ে যায়, ঠিক আছে? এক্ষেত্রে ডেটা লস হয়ে যায়, ডেটা লস হয় না, ঠিক আছে? এটা ওয়ার্ম বুটিং কোল্ড বুটিংয়ের মধ্যে পার্থক্য, বুঝতে পারলে? এইবার আসি আমাদের তৃতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল কংগ্রেস? এই যে ন্যাশনাল কংগ্রেস একটু বলে দিই তাহলে। হ্যাঁ
দেখো ন্যাশনাল যে কংগ্রেস সেটা 28শে ডিসেম্বর 1885 সালে হয়েছিল। কে বোম্বাই তৈরি হয়েছিল? অ্যালাম অক্টাভিয়ান হিউম। এও হিউমের দ্বারা চালু হয়েছিল, ঠিক আছে। এ ফাউন্ডার ছিল। আর প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট প্রেসিডেন্ট ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট প্রেসিডেন্ট ছিল। আর এই সময় যখন 1885 সালে যখন প্রথম অধিবেশন হয়, 72 জন কিন্তু অধিবেশনে উপস্থিত ছিল মুম্বাইয়ের গোকুল দাস কলেজে। ঠিক আছে। এইবার আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিই যে যে সময় কী কী হয়েছিল। আচ্ছা, এটা হলো। এবং ফার্স্ট কিন্তু কলকাতা সেশন পরের বছরই হয়, কলকাতা সেশন 1886 সালে। এই সময় দাদাভাই নৌরোজি কিন্তু প্রেসিডেন্ট ছিল। এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিল বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি, এটা মনে রাখবে। বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে, মনে রাখবে এটা। বদরুদ্দিন তায়েবজি প্রথম হয়েছিল। এবং যখন 1906 সালে প্রথম দাদাভাই নৌরোজি কিন্তু প্রথম যে স্বরাজের ট্রামটা উল্লেখ করে। স্বরাজ 1906 সালে প্রথম দাদাভাই নৌরোজি স্বরাজ ট্রামটা উল্লেখ করে থাকে, ঠিক আছে। প্রথম যে ন্যাশনাল কংগ্রেস অধিবেশন হয়। এবং যেগুলো ইম্পর্টেন্ট ছিল, 1924 সালে মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ছিল। বেলগাঁও মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ছিল, একমাত্র একটাই মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ছিল 1924 সালে। আচ্ছা, 1929 সালে জওহরলাল নেহরু প্রথম ইন্ডিপেন্ডেন্ট, মানে লাহোর অধিবেশনে প্রথম ইন্ডিপেন্ডেন্টের কথা বলে। লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু, এটা মনে রাখতে হবে। জওহরলাল নেহরু কে ছিল তখন, মানে কে প্রথম ওই ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিল? ইন্ডিপেন্ডেন্ট ডের কথা বলেছিল 26শে জানুয়ারি। মনে রাখতে হবে। এই সময় এই 1930 সালে কিন্তু তোমার 31শে ডিসেম্বর 12টাকে অনেকে 30শে জানুয়ারি বলে, ওই পতাকা তোলা হয়, ঠিক আছে, লাহোর অধিবেশনের সময়। এবং 1931 সালে করাচি সেশনে, ওটা লাহোর সেশন ছিল, ওটা করাচি সেশন। করাচি সেশনে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের কথা প্রথম বল্লভভাই প্যাটেল এই সময় প্রেসিডেন্ট ছিল। এই তোমার বল্লভভাই প্যাটেল প্রেসিডেন্ট ছিল কোথাকার? এই আমাদের ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, সেই বছর হয়েছিল। এবং 1938 সালে আমাদের সুভাষচন্দ্র বোস কিন্তু প্রেসিডেন্ট ছিল। 1929 এই সুভাষচন্দ্র বোস কোথাকার প্রেসিডেন্ট ছিল? হরিপুরা, এটা মনে রাখবে। হরিপুরার প্রেসিডেন্ট ছিল। কিন্তু পরের বছরই সুভাষচন্দ্র বোস ত্রিপুরা যে ইলেকশন হয় সেখানে যেতে, কিন্তু সেই পদটা গান্ধীজির যে প্রতিদ্বন্দ্বী ছিল পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে জিতেছিল। কিন্তু সেই সময় কংগ্রেসদের মধ্যে একটা কিছু মতের অমিল দেখা যায়। সে সময় সুভাষচন্দ্র সেই কংগ্রেস পদ ছেড়ে দেয় এবং সে সময় প্রেসিডেন্ট হয় রাজেন্দ্র প্রসাদ, যে আমাদের প্রথম প্রেসিডেন্ট। রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট হলো। এবং 1916 সালে লখনৌ সেশন, 1916 লখনৌ সেশনে কে করেছিল? অম্বিকা চরণ মজুমদার, লখনৌ সেশন, ঠিক আছে। 1960 সালে সুরাট স্পিডের সময় কে ছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোস না, কিন্তু রাসবিহারী বোস কিন্তু চলে যায়, এটা ঘোষ, গুলিয়ে ফেলবে না। রাসবিহারী ঘোষ, এটা বোস না, ঠিক আছে। যখন কলকাতা সেশনে কি হয়? কলকাতা সেশনে যখন কলকাতা থেকে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল বা ভারতের যে ক্যাপিটাল সেটা ট্রান্সফার হয়, সে সময় ছিল বিশন নারায়ণ ধর প্রেসিডেন্ট ছিল, কলকাতা সেশন ছিল। ফার্স্ট ইংলিশ, এতক্ষণ তো বললাম, ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট 1888 সালে এলাহাবাদে। একটু আগে বললাম কলকাতা প্রথম অধিবেশন ছিল বোম্বাই, যেটা ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে হলো আমাদের দাদাভাই নৌরোজি কলকাতা সেশন। তারপরে হলো বদরুদ্দিন তায়েবজি, সেটা সম্ভবত মাদ্রাসে হয়েছিল। তারপরে 1888 সালে যেটা হয় এলাহাবাদে, তখন ছিল গড ইয়াল্ড, এ ছিল প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট বা নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রথম, ঠিক আছে।
আর এছাড়া তো যখন সব ইম্পর্টেন্ট বলে দিলাম, কিন্তু কোন সময় ফান্ডামেন্টাল রাইট, লাহোর অধিবেশনটা কি, করাচি অধিবেশনে কী হয়েছিল, আর ইম্পর্টেন্ট আর্ট হয় যখন সুরাট অধিবেশন, সুরাট ভাঙনের পর সুরাট যখন যুক্ত হয় আবার, তখন কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসেন্ট, ইনিও কিন্তু কলকাতায়, এটা আসতে পারে অ্যানি বেসেন্ট কোন অধিবেশন ইসে করে, সেটা কলকাতা অধিবেশন হয়েছিল। এবং 1925 সালে কানপুর অধিবেশনে প্রথম ইন্ডিয়ান মহিলা সরোজিনী নাইডু কিন্তু প্রথম হলো মহিলা, মানে ইন্ডিয়ান মহিলা। আর যদি প্রথম মহিলা বলে অ্যানি বেসেন্ট, আর যদি প্রথম ইন্ডিয়ান মহিলা বলে সরোজিনী নাইডু। ইনি কিন্তু 1925 সালে প্রিসাইড করে, সরোজিনী নাইডু। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো 1920 সালে যখন আমাদের প্রথম নন কর্পোরেশন মুভমেন্ট NCM বললাম, নন কর্পোরেশন মুভমেন্ট হয়, সেই সময় প্রেসিডেন্ট তখন কিন্তু নাগপুরে সেশন হয়। মনে এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, হবে না, যে কোন অধিবেশনে প্রথম নন কর্পোরেশন মুভমেন্টের ইসে নেওয়া হয়, মানে অঙ্গীকার করা হয়, সেটা কিন্তু নাগপুর সেশন 1920 সালের। বিজয়া রাঘাভাচারী কিন্তু সেটা প্রেসিডেন্ট ছিল। আর 1921 সালে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে CR দাস ছিল, কিন্তু সেই সময় তিনি জেলে থাকার দরুন হাকিম আজমল খান কিন্তু এই পুরো সেশনটা চালিয়েছিল, হাকিম আজমল খান। আর প্রথম যদি বলো বাঙালি মহিলা হিসাবে 1933 সালে নলিনী সেনগুপ্ত কিন্তু প্রথম বাঙালি মহিলা। এবং স্বাধীনতার সময় আমাদের প্রেসিডেন্ট ছিল কে? আমাদের প্রেসিডেন্ট ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক আছে, দেখো প্রথম প্রেসিডেন্ট হয়ে গেল। এবার যেটা প্রশ্নটা আছে, চতুর্থ প্রশ্ন বলছে কে মুঘল এম্পায়ার প্রথম প্রতিষ্ঠা করেছিল? আমি বলে দিই একটুখানি। দেখো মুঘল এম্পায়ার বাবর প্রথম প্রতিষ্ঠা করেছিল। 1526 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল সেখান থেকে। ইনি কিন্তু 1483 সালে আন্দিজান ফরগনার জন্মগ্রহণ করে। সেখানকার উনি 12 বছর বয়সে রাজা হন। 12 বছর রাজা মানে সুলতান হয়, 12 বছর যখন তার বয়স। তাকে ভারতে ইনভাইট করেছিল কিন্তু দৌলত খাঁ লোধি। এই দৌলত খাঁ লোধি ছিল ইব্রাহিম লোধিকেই হারিয়েছিল পানিপথের যুদ্ধে, ইব্রাহিম লোধির কাকা ছিল। ঠিক আছে, যে বাবর কিন্তু প্রথম গান পাউডার ইউজ করে যুদ্ধে, গান পাউডার। এবং তুলুগামা পদ্ধতি ইউজ করেছিল যুদ্ধে। 1527 সালে ঘরগড়ার যুদ্ধ হয়, ঘরগড়ার যুদ্ধে রানা সঙ্গকে হারায়। এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে, রানা সঙ্গকে কখন হারায়? মেবারের রানা সঙ্গ, এটা আসতে পারে মেবারের রানা সঙ্গকে হারায়। 1528 সালে চান্দেরির যুদ্ধে মেদিনী রায়কে হারায়, মেদিনী রয়। ঠিক আছে, 1529 সালে ঘরগড়ার যুদ্ধে কাকে হারায়? মাহমুদ লোদিকে হারায়। এই মাহমুদ লোদিকে কিন্তু সাহায্য করেছিল সেসময় বেঙ্গলের সুলতান নুসরাত শাহ। বেঙ্গলের সুলতান মাহমুদ লোদিকে সাহায্য করেছিল নুসরাত শাহ। ঠিক আছে, এবং বাবর নামা, তার নিজের যে অটোবায়োগ্রাফি বাবর নামা নামে পরিচিত, যাকে পরবর্তীকালে পার্সিয়ানে ট্রান্সফার করে আব্দুল খানে, যে আকবরের রাজসভার একজন সভাকবি ছিল। আব্দুল খানে খানা। এটা এইটুকুনি থাকুক, পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো আজকের লাস্ট প্রশ্ন, দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড ইন এশিয়া লোকেটেড। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও বলে দিচ্ছি। ওল্ডেস্ট যে অয়েল ফিল্ড আছে, সে ওল্ডেস্ট অয়েল ফিল্ড কিন্তু আমাদের আসামে দেখা যায়। আসামে ওল্ডেস্ট অয়েল ফিল্ড, সেটা 1860 সালে প্রথম ডিসকভার হয়, কিন্তু প্রথম তেল বা ডিভলিং শুরু হয় কিন্তু 1889 সালে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, যেটা বলি এবার আমি, এই মুহূর্তে লার্জেস্ট অনশোর অয়েল প্রোডাকশন স্টেট, লার্জেস্ট অনশোর অফশোর কি, যদি কোনো দেশের ভূমির মধ্যে হয় সেটাকে বলে অনশোর। আর যদি ভূমির বাইরে অর্থাৎ সাগরে হয় সেটাকে বলে অফশোর বলে। সেটা কি বললাম? অফশোর। যদি অনশোরে সব থেকে লার্জেস্ট অয়েল প্রোডাকশনের রাজ্য হলো রাজস্থান। রাজস্থান সব থেকে বেশি অয়েল প্রোডাকশন করে। আর অফশোরের মধ্যে মুম্বাই সব থেকে বেশি অয়েল প্রোডাকশন করে।
যেটাকে মুম্বাই হাই বলে, সেটা মুম্বাই থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত, ঠিক আছে, এটা বোঝা গেল। এবং আরেকটা জিনিস যেটা তোমার সব থেকে মানে দেশের মধ্যে সবথেকে বেশি মুম্বাই হাই থেকে প্রায় 65% তেল ওঠে, তারপরে রাজস্থান প্রায় 81%, 21%, 82, তারপরে আসাম হলো তৃতীয়তে, প্রায় 15% তেল এখান থেকে আসে, ঠিক আছে। এখানে একটা জিনিস শহরের জিনিস, সেটা হলো সব থেকে বেশি তেল উৎপাদন করে কিন্তু মুম্বাই হাই, যেটা মুম্বাইয়ের মানে অফশোর অয়েল ফিল্ডের মধ্যে। আর যদি বলো লার্জেস্ট, ভারতের মধ্যে লার্জেস্ট অয়েল ফিল্ড, লার্জেস্ট অনশোর অয়েল ফিল্ড, লার্জেস্ট অনশোর, অফশোর তো মুম্বাই হাই, লার্জেস্ট অনশোর মানে অয়েল ফিল্ড হলো মঙ্গলা, যেটা কিন্তু রাজস্থানে অবস্থিত, বারমার ডিস্ট্রিক্টে। তাহলে কি বললাম, মঙ্গলা সব থেকে লার্জেস্ট। আর তোমরা এই অয়েল ফিল্ড বা বিভিন্ন খনিজ নিয়ে একটা ভিডিও আমার অলরেডি রয়েছে জিওগ্রাফি প্লেলিস্টে, সেখানে কোন খনিতে কোন রাজ্য ফার্স্ট কিছু দেখো। আমি এটা বলি, তোমরা ওই ভিডিওটা দেখার পর না কিছুটা গুগলে সার্চ করে নিও। আমি যখন ভিডিওটা বানিয়েছি তখন হয়তো ওরা ফার্স্ট ছিল, এরপরে নতুন ডেটা বেরিয়েছে 23-24, তারা তো ভিডিওটা হয়তো এদিক ওদিক হতে পারে, কোনো স্টেট এদিক ওদিক হতে পারে, তোমরা একটু দেখে নিও। কিন্তু ওখানে পুরোপুরি যত ধরনের মিনারেলস আছে, পুরো সব মিনারেলসের কিন্তু পুরো একদম একসঙ্গে করা আছে, তোমরা নিশ্চিন্তে দেখতে পারো ভিডিওটা। আর আজকে এইটুকুনি থাকুক, পরের প্রশ্ন মানে আজকে এইটুকুনি থাকুক। কেন আমি দেখো প্রতিদিন 5টা করে প্রশ্ন করাচ্ছি, কিন্তু তোমাদের সেভাবে রেসপন্স পাচ্ছি না বলে 5টা করেই করাচ্ছি। রেসপন্স বেশি পেলে কিন্তু অবশ্যই বেশি বেশি করাবো। হ্যাঁ, এইটুকু রেসপন্স তোমরা দিলে অবশ্যই ভিডিওটা লেন্দি হবে, দরকার পড়লে লাইভে আসবো, লাইভে তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো। ওকে, বাই।